নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের নতুন একটি পর্বের সাথে। আর আজ আমার সাথে আমোদরিয়ার স্টুডিওতে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে রয়েছে প্রেরণা সাহা, যিনি ছবি আঁকার সাথে যুক্ত। শুধু তাই নয়, গাইতে ভীষণ ভালোবাসে, তাই গান পাশাপাশি পড়াশোনার সাথে যুক্ত, পড়াশোনা করছেন। শুনবো বাকি কথা তার মুখ থেকেই। প্রথমেই প্রেরণা, তোমাকে কিন্তু তুমি করেই বলছি। হ্যাঁ, একদম। আর আমাদের এই আমোদরিয়ার স্টুডিওতে তোমাকে স্বাগত। নমস্কার। প্রথমেই বলো, কেমন আছো? ভালো আছি। আজ এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমোদরিয়া নিউজকে। আমি প্রেরণা সাহা, আমি পড়াশুনো করি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর। এখন বর্তমানে বিএড করছি। ভবিষ্যতে একজন শিক্ষিকা হওয়ার ইচ্ছে আছে, সেই জন্যই করা, এবং পাশাপাশি বাড়িতে গৃহশিক্ষকতা করি। বাহ, ভীষণ ভালো। তাহলে আমাদের আজকের যে বিষয় ইকুয়াল অর আনইকুয়াল বিভাগ, এই বিভাগটা সম্পর্কে যখন তুমি জানতে পারলে তখন তোমার ঠিক কি মনে হলো? মানে যেহেতু আমার বিষয় রাষ্ট্রবিজ্ঞান, তো আমাদের একটা স্পেশাল পেপার থাকে যেখানে মানে এই বিষয়টা পড়তে হয়, কারণ আমাদের সংবিধানে তো সাম্যের অধিকার পড়ানো হয়, এবং আমার এই সাবজেক্টটা কিছুটা এই আমাদের সংবিধান বা এই ধরনের জিনিসকে ভালোবেসেই নেওয়া। তো সেই জন্য সাম্য যখন কথাটা আসে তখন তার সাথে অনেকটা বেশি জড়িয়ে পড়ি, যে এখানে সাম্য অসাম্যের কথা আসে, প্রতিনিয়তই এটা শুনতে হয়। তো অবশ্যই ভালো লেগেছিল এবং মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, একটা অন্যরকম বিষয় যদি আসা যায় তো কিছু ভালোই লাগবে, তো সেই ভেবেই আসা। একেবারেই তাই। প্রথমেই বলি, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মানে যতটা জার্নি তুমি পার করে এসেছো, ঠিক এতটা সময়ের মধ্যে মেয়ে ছেলে কথাটা তুমি কতবার শুনেছো? বেশ কয়েকবার শুনেছি, এবং সেই শোনাটা আশেপাশ থেকেই শোনা, পরিবার খুব দূর থেকে বা বাইরের কারোর কাছ থেকে নয়, কাছাকাছি বলা ভালো যে দিদিমা, জেঠিমা, কাকিমা এর ধরনের মানুষদের মুখ থেকেই শোনা। একেবারেই তাই। এই মেয়ে ছেলে শব্দটা শুনলে তোমার কেমন অনুভূতি হয়? খুব একটা ভালো অনুভূতি হয় বলে তো বলা যাবে না, খারাপই হয়, এবং সেখানে মনে হয় যে নারী হিসেবে নিজেকে একটু ছোট বলেই মনে হয়, যে কেন, কি দরকার এই শব্দটা, তো তাদের অপমান করার জন্য ব্যবহার না করলেই চলতো। তো ভালো লাগে না, এটাই এক কথায়। একেবারেই তাই। তোমাকে প্রেরণা সাহা, তোমাকে যখন বলা হয় যে আমি প্রেরণা, তুমি নিজেকে সর্বপ্রথম কি মনে করো, একজন নারী নাকি একজন মানুষ? প্রথমে তো মানুষই মনে করি, প্রথমে মানুষই মনে করা উচিত, তারপর নারী তো অবশ্যই, এবং নারী অবশ্যই সেটা আমার কাছে গর্বেরই বিষয় যে আমি একজন নারী, সেটাতে লজ্জা মনে হয় পাওয়া উচিতও নয়। তো সেটা প্রথমে মানুষ, তারপর তো নারী অবশ্যই। একেবারেই তাই। কিছু শারীরিক গঠনের জন্য নারীকে তো নারী বলতেই হবে, পুরুষকে পুরুষ বলতেই হবে। একেবারেই তাই। তা এই যে তোমার লাইফ জার্নিতে ছোট থেকে তুমি বড় হয়েছো, তার মধ্যে প্রচুর শিক্ষা তুমি বাবা মায়ের কাছ থেকে পেয়েছো। তো এমন কোন তিনটি লেসন তুমি পেয়েছো ছোট থেকে এই পর্যন্ত, যে তিনটি লেসন তুমি এখনো মেনে চলো? প্রথমেই একটা বিষয় যে আমার বাবার থেকে আমি যেটা পেয়েছি, আমার বাবা সব সময় আমাকে যে কোনো কাজে খুব উৎসাহ দেয়। তো যে কোনো কাজে একটু ভয় বা প্রথম কিছু করতে গেলে একটু ভীতি তো থাকেই, কিন্তু একটা আমি কাজ করব, বাবা সবসময় বলে যে কাজটা কর, ভালো হোক বা খারাপ হোক, সেটা করাটা, খারাপ হোক না অসুবিধে নেই, একদিন সেটা ভালো হবে। তো সেটা একটা চেষ্টা করি যে যতই ভীতি কাজ করুক বা কিছু করুক না, এগিয়ে ঠিক আছে চলো এগোই, দেখা যাক কি হয়, সেটা একটা আছে। আরেকটা হলো যে মানুষের ক্ষতি না করা, সে আমার যা ক্ষতি না করা, এবং তার কখনো খারাপ হচ্ছে আমার দ্বারা সেটা যাতে আমি জ্ঞানত না করি, এটাও আমার বাবা আমাকে শেখায়। এবং সেটা সব শিক্ষা তো বলে দিতে হয় না, কিছু শিক্ষা তাকে দেখেও শেখা যায়, তিনি যা করেছেন সেখান থেকেও আমরা শিখি, সেরকমই এরকমই। আরো একটি শিক্ষা যেটা তুমি শিখেছো তোমার বাবা মায়ের কাছ থেকে? এই শিক্ষাটা বাবা মা তো বটেই, তবে এটা আমার শিক্ষকের কাছ থেকেও শেখা, একজন শিক্ষকের কাছ থেকে। তিনি যখন আমি এইচএস দিই তখন বলেছিলেন যে শেষ দিন যেদিন
ফেয়ারওয়েল টাইপ হয় একটা ব্যাচে, সেরকম হচ্ছিল। তিনি বলেছিলেন যে তোদের সবাইকে একটা কথা বলি যে এরপর কলেজ যাবি, পরিসরটা অনেকটা বৃদ্ধি পাবে এবং সেখানে অনেক ধরনের প্রলোভন, যেটা মানে মনে হবে যে ওরাও করছে আমারও করি, তাহলে পরে ভালো হয়, পড়াশোনার দিক থেকে সরে যাওয়া বা নিজের লক্ষ্য ভ্রষ্ট হওয়া, সেটা করিস না। একদিন যখন নিজে সফলতা পাবি তখন দেখবি যেই জিনিসগুলোর পেছনে তুই দৌড়চ্ছিলি সেগুলো নিজে থেকেই এসে ধরা দিচ্ছে। তো সেটা আমি একটু মেনে চলার এখনো চেষ্টা করি, যে সেই দিকটাতে না যাওয়া, যে আমার লক্ষ্যে অবিচল থাকা। বাহ, ভীষণ সুন্দর বললে তুমি। তা এই সোসাইটিতে সবচেয়ে বেশি হেনস্থা, আক্রমণ, এই সমস্ত কিছুর শিকার কিন্তু মেয়েরা বেশি বেশি করে হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পরিসংখ্যানও কিন্তু তাই বলে। তো সেক্ষেত্রে এটা সব দেশেই প্রায় একই রকম। তো মেয়ে হিসেবে কোথাও গিয়ে কি তোমার নিজেকে কখনো বিপন্ন বলে মনে হয়? হ্যাঁ, বিপন্ন মনে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না সেটা তো বলতে পারবো না। কারণ আজও রাত্রিবেলা বাড়ি থেকে বেরোলে বা সন্ধে 8টা মানে 8টা বেজে গেলে বাইরে থাকলে বাড়ি থেকে ফোন আসাটা একটু বেশিই বেড়ে যায়, মনে হয় যে কখন আসছিস। বা যেখান থেকে বেরোলাম, বেরোনোর সময় মাকে ফোন করে বললাম মা বেরোচ্ছি, সেই পথটা যদি আধ ঘন্টার হয়, 40-45 মিনিট হওয়ার পর মা আবার ফোন করে বলে যে কোথায় আছিস, এখনো দেরি হচ্ছে কেন? না মা আছি রাস্তায় জ্যামে। এই কথাটা বলতে হয়, হয়তো মেয়ে বলে একটু বেশিই শুনতে হয়। ছেলেদের ক্ষেত্রেও হয় না বলবো না, তাদের মারাও তো অবশ্যই বাড়ি থেকে বেরোলে চিন্তা করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বোধহয় বিষয়টা একটু অন্যদিকে যায়, যে অনেকগুলো চিন্তা তাদের মাথার মধ্যে আসে। এই বিষয়টা একটু তো বিপন্ন বলে মনে হয়। একা রাস্তায় যখন ফাঁকা রাস্তায় হয়তো হেঁটে যাচ্ছি, আশেপাশে কেউ নেই, গাটা তো একটু ছমছম করেই ওঠে যে আমি ঠিকঠাকভাবে বাড়ি ফিরবো কিনা, এটা তো চলতেই থাকে। একেবারেই তাই। তুমি যে পড়াশোনা করছো, এখন বিএড করছো, তার আগে তুমি এমএ করেছো রাষ্ট্রবিজ্ঞানের উপর, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে একটা কলেজ ইনস্টিটিউটে বা একটা কিছুতে তোমার মেয়েদের সংখ্যা বেশি নাকি ছেলেদের সংখ্যা বেশি? আমি গ্র্যাজুয়েশনেও যদি বলি, আমার সাবজেক্টে মেয়েদের সংখ্যাই বেশি ছিল, এবং মাস্টার্সটা আমি যেহেতু ডিস্টেন্সে করেছি তো সেখানে বলতে পারবো না ঠিক কতটা, তবুও সেখানে পরীক্ষা দিতে গেলে বা অন্যান্য ক্ষেত্রে গেলে তখন দেখেছি মেয়েদের সংখ্যাটাই বেশি দেখেছি। বিএড কলেজেও তাই, ছেলে তো হাতে গোনা কয়েকজন মাত্র, মেয়ের সংখ্যাটাই বেশি। এখন কিন্তু আমরাও যখন পড়াশোনা করেছি, এখন একটা জিনিস খুব বেশি করে নোটিস করা হয়, মানে শিক্ষক শিক্ষিকারা বেশি বলে দেখ তুই ছেলে হয়ে যেটা পারছিস না, ও মেয়ে হয়ে খুব বেশি তাড়াতাড়ি পড়া মুখস্থ করে ফেলছে। এখন পড়াশোনার ক্ষেত্রে এই যে হারটা, এটা কোথাও গিয়ে কি মেয়েরা একটু হলেও এগিয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে? তারা যেভাবেই হোক, মুখস্থ বিদ্যায় হোক বা যেভাবেই হোক, একটা ভালো পজিশন কি ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, পাচ্ছে। কারণ আমি যেহেতু এখন মানে বিএড করছি এবং আমার বিষয়টা যেহেতু 11-12, তো তাদেরকে পড়াতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, যে স্কুলটাতে আমি পড়ছি, আমি নিজে গার্লস স্কুলে পড়েছি, কিন্তু আমি এখন যে স্কুলে মানে ইন্টার্নশিপের জন্য যাচ্ছি সেখানে দেখছি যে ছেলে মেয়ে যেহেতু কোয়েড স্কুল ওটা, তো ওখানে ছেলেদেরও ক্লাস করাই মেয়েদেরও ক্লাস করাই, এবং তারা যেহেতু 11-12, তাদের অনেকের সাথেই আমার বয়সের ডিফারেন্সটা খুব বেশি নয়, তো তাদের সাথে সম্পর্কটা একটু অন্যরকম, শুধু মানে শিক্ষিকা বা ছাত্র ছাত্রীর নয়। তো তাদের সাথে কথা বলতে গিয়ে যেটা বুঝতে পারছি যে ছেলেদের মানে 1% তারা মনে করছে যে চাকরি বাকরি তো অত হবে না, বেকার এখন থেকেই পড়াশোনাটা করে কি হবে, মানে সাইডে সরে যাচ্ছে। তো এই বিষয়টা মেয়েদের মধ্যে একটু তুলনামূলকভাবে কম, যেটা ছেলেদের মধ্যে দেখতে পাচ্ছি ইদানিং। মানে একজন শিক্ষিকা, মানে এখনো শিক্ষিকা বলবো না, মানে একজন প্রশিক্ষিত শিক্ষিকা হিসেবে যেটা দেখতে পাচ্ছি। একেবারেই তাই। আচ্ছা, এই যে ইদানিং বলা হয় যে মেয়েরা প্রতিবাদী হোক বা হোক প্রতিবাদ, কথাটা খুব চলে কিন্তু বাজারে। কিছুদিন আগেও কিন্তু মানে সমস্ত মেয়েরা ছেলেরা সবাই একজোট হয়ে সেখানে মেয়ের সংখ্যাটাই বেশি ছিল। তো এই প্রতিবাদ কথাটা, এই কথাটাকে শুধু রাস্তায় নেমেই হওয়া উচিত নাকি প্রতিবাদ বাড়ি থেকেই শুরু করতে হয়? তোমার জীবনের অভিজ্ঞতা কি বলে? প্রতিবাদ হোক বা যে কোনো জিনিস হোক, সেটা বাড়ি থেকেই শুরু করা উচিত। কারণ যদি আমি বাড়িতে ঠিক না হই তাহলে আমি অন্যকে বলতে পারবো না। আমার একজন শিক্ষক বলেছিলেন, আমি যখন নিজে সিগারেট খাই না তখন আমি অন্যকে বলতে পারি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
তো আমি যদি নিজেই সেটা করি, অন্যকে বলাটা ঠিক নয়। তো আগে আমার মনে হয় বাড়িটা ঠিক করা উচিত, তারপর। এবং সেটা বাড়ি থেকে, এই যে ইকুয়াল আনইকুয়াল কথাগুলো আসছে, সেটা শুরুটা আমার মনে হয় বাড়ি থেকেই হয়। কারণ আজ যখন একটা ছেলের জন্য, মানে একটা 1 বছরের ছেলে বা একটা 1 বছরের মেয়ের জন্মদিন হচ্ছে, তার জন্য খেলনা কিনতে গেলে মানে দোকানে গিয়ে আমাকে বলতে হবে যে ছেলে না মেয়ে, যদি মেয়ে হয় তবে একটা পুতুল বা খেলনা বা টি সেট, আর যদি একজন ছেলে হয় তাহলে তার জন্য বন্দুক বা অন্যান্য খেলনা বা গাড়ি, এ সমস্ত কিছু। কিন্তু সেই মেয়েটিরও তো প্লেন চালানোর ইচ্ছে হতে পারে, ছেলেটিরও ইচ্ছে হতে পারে যে আমি বড় হয়ে শেফ হব, আমি রান্নাবাটি নিয়ে খেলি, যে বা আমি এটা হতে চাই। এখন তো এই ডিসক্রিমিনেশনটার কোনো মানেই হয় না যে এটা চেঞ্জ হচ্ছে বা এরকম হচ্ছে সেই হচ্ছে। তো এই বিষয়গুলো যদি বাড়ির থেকে আমার মনে হয় ঠিক করা হয়, তাহলে ভবিষ্যতে গিয়ে এই ধরনের প্রতিবাদটাই হয়তো আর করার দরকার পড়লো না, মানে মূল থেকেই সেটা ঠিক হয়ে গেল। অনেক কিছুর গায়েই মানে একটা তকমা লাগিয়ে দেওয়া হয়, যেরকম ছেলেদের ক্ষেত্রে এটা বলবো, যে মেয়েদের নিয়েই কথা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় যে একটা ছেলে যদি খুব কষ্ট পায়, সে যদি কাঁদে, তখন তাকে বলা হয় তুই মেয়েদের মতো কাঁদছিস। একদম একদম। তো কিন্তু হয়তো সেটা তাকে একটা সময় গিয়ে পাথর বানিয়ে দেয়, যে সে কাঁদতেই ভুলে যায়। সে চায় যে আমি কাঁদবো, বা আমিও একটু চেষ্টা করি, যে মানে তার ভেতর থেকে হয়তো সেই সমস্ত অনুভূতিগুলোই থাকে না একটা সময়ের পর। তখন কিন্তু ছেলেদের আমরা নানা রকম ভাবে কাঠগোড়ায় হয়তো তুলে থাকি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সে হয়তো পাথর হয়ে গেছে, তাই জন্যই হয়তো সে আর বলতে পারছে না যে মানে তার ভেতরে কি চলছে। তা আমার মনে হয় সেটা যদি বাড়ির থেকে শেখানো হয় যে এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের নয়, এটা এই ছেলেদের করা উচিত নয়, এটা মেয়েদের করা উচিত নয়, তাহলেই হয়তো একটা দিন সমাজটা বদলে যাবে। আর যদি আসি প্রতিবাদের কথায়, তাহলে প্রতিবাদটা যদি অন্যায়টাকে দেখি বাড়িতেও বা বাড়ির কেউ করছে, তবেও কিন্তু প্রতিবাদটা সেখান থেকেই শুরু করা উচিত। তারপর আমি বাইরে গিয়ে বলবো। অবশ্যই আমার বাড়ির লোক যদি আমার কথা না শোনে, তাদের যদি বোঝাতে না পারি, বাইরের লোককে কি করে বোঝাবো? একেবারেই তাই। যদি বাড়িতে প্রতিবাদ আমরা করতে পারি, মানে বাড়ির শুরুটাই যদি সুন্দর করে হয়, এরকম শুধু আজকে তোমার বাড়ি থেকে শুরু হবে, কাল আমার বাড়ি, পরশু তার বাড়ি, এভাবে প্রত্যেকটা বাড়িতেই যদি এই জিনিসগুলো শুরু হয়, তবেই কিন্তু এই সমাজটা বদলাবে। তাছাড়া কিন্তু আমরা যতই এই শো গুলো করি না কেন, সবটাই যেন কি মনে হবে, ওই করছে ইকুয়াল আনইকুয়াল, একটা মেয়ে ছেলে নিয়ে একটা প্রতিবাদ তর্ক। কিন্তু মেন্টালিটিটা কিন্তু প্রত্যেকের নিজের নিজের পরিবর্তন করাটা খুব দরকার। তো কখনো তোমার নিজের বাড়ির মেয়ে হয়ে মেয়েদের বিষয়ক কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করেছো? মানে একটা মেয়ে হয়ে কোনো একটা সিদ্ধান্ত তোমার ফ্যামিলি মেম্বার নিল, সেটা তোমার পছন্দ হলো না, সেক্ষেত্রে গিয়ে তুমি বলেছো যে না, এই সিদ্ধান্তটা আমার একেবারেই পছন্দ না, আমি চাই এটা এইরকম ভাবে হোক। সেক্ষেত্রে কখনো তুমি একটা মেয়ে বলে তোমাকে সরিয়ে রেখে তোমার বাবার সিদ্ধান্তটাকেই গুরুত্ব দেওয়া হয়, এমন ঘটনা কি ঘটেছে? না, বাড়িতে বাবার সিদ্ধান্তই, মানে বাবা আমার সিদ্ধান্ত মেনে নেন, এই বিষয়ে আমি ভীষণ লাকি যে আমার বাবা যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেটা আমাকে জানায় এবং আমার মাকে জানায়, একসাথে একটা আলোচনার মাধ্যমেই নেওয়া হয়। বরং বলা ভালো যে আমার বাবা মানে দায়িত্বটা আমার উপরেই ছেড়ে রাখে, তুই যেটা বলবি সেটাই হবে। আর যেহেতু আমি মানে বাড়ির একমাত্র সন্তান, তো সমস্ত কিছু দায়িত্বটাই বাইরের আমাকেই নিতে হয় এবং তারা মানে আমার উপরই ডিপেন্ড করে থাকে। তো কখনো এরকম হয়নি, তবে বেশ অন্য কোনো ঘটনার ক্ষেত্রে যদি হয় যে সেখানে কোনো মেয়ের সম্পর্কে কিছু হচ্ছে, বা সেটা আমার পরিবারের অন্য দিকের মানে মামার বাড়ি বা মাসির বাড়ি বা সেই দিককার কোনো কিছু হয়, সেখানে যদি আমার মনে হয় যে না, তারা যে কথাটা বলছে সেটা ঠিক নয়, আমার ঠিক মনে হচ্ছে না, অবশ্যই আমি তার প্রতিবাদ করি। তো সেখানে তুমি কখনো ফল পেয়েছো? হ্যাঁ, পেয়েছি এবং তারা এই বিষয়টা, আমিও যে আমি খুব ভুল করলে পরে সেটা স্বীকার করে নিই এবং সেটা আমার বাবা মায়ের থেকেই পাওয়া। তারাও যদি বলে যে, আমি যখন বলি তাদেরকে যে না তুমি এটা বললে এটা কিন্তু ঠিক নয়, এটা এরকম, তো তারা মেনে নেয় আমার কথা। আচ্ছা, এই ইকুয়াল আর আনইকুয়াল এর কথা যখন ওঠে, তখন আমরা কিন্তু একটা জিনিস খুব বেশি করে নোটিস করি, ছেলে মেয়ে যখন আমাদের জেন্ডার ইকুয়ালিটিটা আসে, তখন সেক্ষেত্রে ছেলেদের জন্য যে নিয়মগুলো নেই, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নিয়ম বাঁধা থাকে। তো সেক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা কোনো নিয়ম রয়েছে, এটা কোথাও দেখে তুমি কি কখনো সেই বিষয়ে প্রতিবাদ করেছো?
যেটা খুব দরকার নেই, যে এই নিয়মটা মেয়েদের জন্য দরকার নেই। আজকে বাসে করে আমরা যাচ্ছি, একজন প্রেগনেন্ট মহিলা থাকলো বা বয়স্ক মহিলা থাকলো, সেক্ষেত্রে আমরা তাদের জায়গাটা ছেড়ে দিতেই পারি, কি তাই তো? কিন্তু আজকে আমরা যখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, তখন সেখানে দাঁড়িয়ে একটা ছেলের জন্য যদি আলাদা করে বাসের উপরে লেখা না থাকে যে এটা ছেলেদের বসার জায়গা, তাহলে একজন মহিলা সিটের জন্য কেন লেখা থাকবে? হ্যাঁ, এটা আমারও মনে হয়, কারণ সে যদি অসুস্থ হয় শারীরিকভাবে, তবে মনে হয় যে তার জন্য আলাদা ব্যবস্থা রাখা উচিত। কিন্তু যদি সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়, তাহলে আমার মনে হয় সেখানে এটা রাখা উচিত নয়। কারণ বিভিন্ন জায়গায় চাকরি বা অন্যান্য ক্ষেত্রেও মেয়েদের জন্য কিছু কিছু ক্ষেত্রে সিট রিজার্ভ করা হয়, বা বিভিন্ন ক্ষেত্রে যখন সিট রিজার্ভ করা হয়, তখন কিন্তু একদল যারা রিজার্ভ নয় তারা কিন্তু সেখানে একটা বৈষম্যের শিকার হয় বলে আমি মনে করি। তো সেটা হয় এবং আমার মনে হয় সেটা উচিতও নয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে যেহেতু সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েকে এখন সমান অধিকার দেওয়া হয়েছে, তো সেরকম আমার মনে হয় কর্তব্যের ক্ষেত্রেও সমান অধিকার নেওয়া উচিত। আজ আমার দাদা বা ভাই যদি থাকে, তার সাথে আমি যখন সম্পত্তি নিয়ে বা কোনো কিছু নিয়ে আমি বলবো যে আমার ইকুয়াল রাইটস আছে, আমার এখানে অধিকার আছে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে কর্তব্যটাও ভাগাভাগি করে নেওয়া উচিত। তো সেটাই আমার মনে হয় যে সব ক্ষেত্রে সমান অধিকার যখন নিয়ে প্রশ্নটা উঠছে, তো সব ক্ষেত্রেই সেটা সমান হওয়া উচিত। যে আমি সুযোগ সুবিধাটা নেব কিন্তু বাকি ক্ষেত্রে আমি গলা ফাটাবো, সেটা ঠিক নয় বলেই। একেবারেই তাই, সত্যি সত্যি তাই। এই যে যত জেন্ডার ইকুয়ালিটির কথা ওঠে, তখন গিয়ে কিন্তু একটা পুরুষ মানুষের মধ্যেও এটা আসতে পারে। আজকে তোমরা এত বড় বড় কথা বলছো, কিন্তু আজকে নারীদের জন্য এত কিছু ব্যবস্থা রয়েছে, তো কই আমাদেরও তো থাকতে ইচ্ছে হতে পারে, আমাদের কেন নেই? হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের যে মানে পড়াশোনা বা আমরা হয়তো শহরে থেকে সেটা বুঝতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেয়েদের দরকার আছে বলে সেটা দেওয়া হয়। যেমন এখন যদি আমাদের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্পের কথা আমরা সবাই জানি, তাদের দেওয়া হয়, সেটা ছেলেদের দেওয়া হয় না, মেয়েদের দেওয়া হয়। কিন্তু সেটা হয়তো আমার মতো পরিবার যারা মেয়েদেরকে পড়াশুনো শেখাচ্ছে এবং চায় তাদের বাবা মারা যে একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক, তাদের ক্ষেত্রে হয়তো এই টাকাটা খুবই সামান্য। কিন্তু সেই মেয়েটার ক্ষেত্রে অনেকটাই, যাকে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর 18 বছর হয়ে গেছে বলেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সে ওই টাকাটা তার অ্যাকাউন্টে থাকলে সে বলতে পারবে যে না, আমি আমার টাকা দিয়ে পড়বো, ঠিক আছে। তো সেটা ক্ষেত্রে একটু প্রয়োজন আছে বলে, কারণ আমরা হয়তো অতটাও এগোতে পারিনি বিভিন্ন জায়গায়, মফস্বল বা বাইরের জায়গায় গেলে পরে দেখা যাবে গ্রামে গঞ্জে যে সেখানে হয়তো মেয়েদের এটার শিকার হতে হচ্ছে এখনো, তাই জন্য হয়তো প্রয়োজন আছে, সেই জন্যই দেওয়া হচ্ছে। তবে আমার মনে হয় যেখানে প্রয়োজন নেই সেখানে না দিলেও চলে, তাহলে বোধহয় ইকুয়ালিটির মানে মানটা থাকে। একেবারেই তাই, সত্যি সত্যি। এই যে ছোট থেকে এতটা বড় হয়েছো, তার মধ্যে থেকে এতটা জার্নিতে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন কে? ছোটবেলায়, বড়বেলায় এবং এখন? ছোটবেলায় বাবা মা তো অবশ্যই দিয়েছে, যে কোনো কাজে তার আগেই বললাম যে আমাকে যথেষ্টভাবে তারা উৎসাহ দেন, এখনো দেন। মানে যে কোনো কাজে আমাকে খালি বলতে হবে যে ওটা আমি করতে চাইছি, তারা সানন্দে সেটাতে সাড়া দেয়। তো অবশ্যই বাবা মার সাপোর্ট না থাকলে এত দূর আসা সম্ভব হয় না। আছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, তারাও এখনো পর্যন্ত, যারা ছোটবেলায় পড়েছি, এখনো ভীষণভাবে উৎসাহ দেয়। আর কিছু বন্ধু বান্ধবও রয়েছে যারা উৎসাহ দেয়। তো আবার কিছু কিছু ক্ষেত্রে বলতে হবে যে সবসময় উৎসাহ যে বড়রাই দেবে তা নয়, ছোটদের ক্ষেত্রেও উৎসাহ অনেক পাই। যেরকম আমার ছাত্রছাত্রীরা যাদের আমি পড়াই, তাদের সাথে আমার সম্পর্কটা বেশ ভাই বোনের মতোই একটা সম্পর্ক, তারাও আমাকে বেশ কিছু কাজে উৎসাহ দেয়। তো সকলের কাছেই ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা হয়তো এতটা সাপোর্ট করে বলেই এগিয়ে যেতে পারছি। একদম। তুমি তো চলার পথে অনেক দূর এগিয়ে এসেছো। স্নাতকোত্তর পরে তুমি এখন বিএড করছো, ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার ইচ্ছে তোমার, এখনো তুমি শিক্ষকতা করছো। তো তোমার পরের যারা প্রজন্ম, যারা এখন নতুন করে উঠছে, সেটা নারী পুরুষ নির্বিশেষে সকলের উদ্দেশ্যেই, যারা এই জায়গায় পৌঁছতে চায়, নিজেদেরকে একটা পজিশনে দেখতে চায়, তাদের তুমি কি টিপস দেবে? তাদের বলবো যে এটা যেটা এখন মনে হচ্ছে যে চাকরি পাওয়া যাবে না, তো শুধুমাত্র চাকরিটাই তো পড়াশুনো শেখার একমাত্র লক্ষ্য হতে পারে না।
আমরা শিক্ষা আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু দিক খুলে দেয় আমাদের সামনে। তো কিন্তু তাদের সবার তো একটা এক্সপেকটেশন থাকে যে এতটা দিন আমি অনেক পড়াশোনা করতে গেলে তো প্রচুর টাকা পয়সা মানে অর্থনৈতিক ভাবে খরচ করতেই হবে, এটা স্বাভাবিক, তাছাড়া তো হবে না। তো আমি খুব সিম্পল একদম সাধারণ ভাবে বলছি যে সব বাবা মায়েরই একটা এক্সপেকটেশন থাকে আমি আমার বাচ্চাকে আজকে পড়াশোনা করাচ্ছি, সবাই শুধু শিখবো বলেই পড়ে তা কিন্তু নয়, যে আমার ছেলে মেয়ে আজকে কোথাও একটা দাঁড়াবে, একটা পজিশন পাবে, একটা ভালো চাকরি করবে। বেশিরভাগ 90% 10% হয়তো তা চায় না, তারা শিখুক, শিখছে, জানছে, অনেকেই হয়তো এটা মনে করে, কিন্তু 90% বাবা মাই মনে করে যে আজকে আমার যে বাচ্চা সে একটা পজিশনে গিয়ে দাঁড়াবে। তাদের জন্য কি হবে তাহলে? না, অবশ্যই একটা জায়গায় তো এটা তো খুবই বিতর্কের একটা বিষয় যে চাকরি এখন নেই, যেটা নিয়ে সবাই মনে করছে যে তাহলে পরে যেহেতু আমি এত অবধি পড়াশুনো করে করবোটা কি, এত ডিগ্রি আমার কি লাভ যদি মানে সেই আমাকে বেকারই থাকতে হয়, MA BEd এত ডিগ্রির পরেও যদি আমাকে বেকার থাকতে হয় তাহলে তো আমি মানে না পড়াশুনো করলেই হয়। কিন্তু তাদের মনে হয় মানে এখন আমার কি আছে সেটা তো নেই, তবে তাদেরকে এটাই বলবো যে তোমার যেটা ভালো লাগার বিষয়, পড়াশুনো তো অবশ্যই, তোমার যেটা ভালো লাগার বিষয় সেটা নিয়ে এগিয়ে চলো, অবশ্যই কিছু না কিছু হবে। এবং তাদেরকে পড়াশুনো নিয়ে এবং পড়াশুনোকে ভালোবেসে এগিয়ে গেলে মনে হয় কাজ হবে বলেই বিশ্বাস। কিন্তু জানি সিস্টেমের ওপর কতটা ভরসা রাখা যায় জানি না, এবার আমিও সেই পথেই চলছি, জানি না কি হবে না হবে, কিন্তু তাদেরকে এটাই শেখাবো যে ওই যে বলে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফলের আশা না করে এগিয়ে যেতে বলি তাদেরকে, এটাই বলি যে হ্যাঁ ঠিক আছে তো এগিয়ে চলো। এবং পড়াশুনোটা করলে পরে বিভিন্ন দিক আমার সামনে উন্মোচিত হয়, হয়তো আমি একটা দিকে পারছি না আরেকটা দিক দিয়ে অন্য কিছু করতেও পারি, তো সেই বিশ্বাসটাই রাখতে বলি। এবার দেখা যাক বাকি। একেবারেই তাই, যেহেতু আমাদের দুজনের এটা একেবারেই একটা আলোচনা, সেক্ষেত্রে আমি একটা কথা এই প্রসঙ্গে না বলেই পারছি না। তুমি যদি কখনো কিছু লক্ষ্য যদি তোমার স্থির থাকে যে আমি এটা করব, আর তুমি যদি তার পেছনে লেগে থাকতে পারো, মানে সেই চেষ্টা যদি তোমার চলতে থাকে, অক্লান্ত পরিশ্রম যদি তুমি করতে পারোই, আজকের এই নেইয়ের বাজারেও আমি বলতে পারি যে তোমার একদিন ঠিক হবে, এটা নিশ্চিত। একেবারেই তাই, আজকে আমাদের এই ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অনেক কিছু জানলাম। আবারও তোমাকে আমরা পরবর্তীতে পাবো, একটা বিতর্কের মতো হবে এরপর আশা রাখছি। তাহলে তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, আর আমার মানে এত সুন্দর করে একটা মানে বিষয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পেরে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আমুদরিয়া নিউজ, আর সকলকে অসংখ্য ধন্যবাদ। একদম, আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা তবে এখানেই শেষ করছি। অবশ্যই চোখ রাখুন আমুদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে। আমরা কিন্তু ঠিক 3:30 আবার হাজির হব অন্য নতুন পর্বে, অন্য অতিথিদের সাথে। নমস্কার। Amudoria News, Voice of the Marginal.